হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের এই ভিডিওতে টোটাল 20টা অঙ্ক করাবো। তোমরা মন দিয়ে ক্লাসটা দেখবে। আমি তোমাদের বলবো না ভিডিওটি লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি শুধু জাস্ট পড়াই। যারা গরিব ছেলে মেয়ে, যারা ইউটিউবে ক্লাস দেখে, যারা টাকা দিয়ে পেড কোর্স কিনতে পারে না বা বাইরে অফলাইন ক্লাস করতে পারে না, শুধুমাত্র তাদের জন্য আমি ডিটেলস ক্লাস নিয়ে আসি। তাই বলবো, যারা ক্লাসগুলো দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বলবো না যে তোমরা লাইক শেয়ার করো বা সাবস্ক্রাইব করো, এই সমস্ত কোনো কথাই বলবো না, শুধু তোমরা ক্লাসগুলো দেখো, আমি এটাই চাই। দেখো, ফার্স্ট প্রশ্নটি কি বলছে দেখে অনেকেরই মনে হতে পারে খুবই সহজ প্রশ্ন, বাট এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের টাইম নষ্ট করবে যদি তোমরা এটা স্মার্টলি না করতে পারো। দেখো, 277 আর 323-এর গুণফল বের করতে হবে। তো চাকরির পরীক্ষায় এই টাইপের অঙ্ক দেওয়া মানে তোমাদের 1 নাম্বার কিন্তু ইজিলি পেয়ে যাবে। বাট যদি তোমরা এই বাচ্চা বেলার মতো এইভাবে গুণ করো, তোমাদের কিন্তু এইখানে 3-4 মিনিট 5 মিনিট নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এমনভাবে করতে হবে যাতে আমরা 30 সেকেন্ডে করতে পারি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ফার্স্ট টাইম দেখছো এই অঙ্কটা, তারা কিন্তু 30 সেকেন্ডে কখনোই করতে পারবে না যদি তোমরা এইভাবে গুণটা করো। কীভাবে গুণ করি আমরা? 3 সাথে 21-এর 1, ক্যারি থাকে 2, মানে হাতে 2, 3 সাথে 21 আর 2 23-এর 3, হাতে হচ্ছে আবার 2, 3 দুগুণে 6 আর 2 8। তো এইভাবে পরবর্তীতে আবার এখানে 0, 7 দুগুণে 14 4, এইভাবে গুণ করলে কিন্তু তোমরা গুণটা শেষ করতে অনেক টাইম নষ্ট হবে। দেখো, একটা জিনিস তো এখানে ক্লিয়ার যে এখানে একক স্থানে সংখ্যা কি আসবে? 1 আসবে। বাট দেখো, প্রত্যেকটা উত্তরে একক স্থানে 1 আসে, তো এটা দেখে আমরা বলতে পারবো না যে কোনটা উত্তর হবে। তো এখানে তোমাদের আমি দুটো সহজ ট্রিক্স দেবো, সেই দুটো ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করবে। দেখো, একটা হচ্ছে ডিজিটাল সাম, আর একটা তোমাদের আমি অ্যালজেব্রা মানে বীজগণিতের সূত্র ইউজ করে এই গুণটা করাবো। এই দুটো ট্রিক্স অ্যাপ্লাই করে করাবো। তো প্রথমে তোমাদের আমি ডিজিটাল সামটা দেখিয়ে দিই। দেখো, 277 গুণিতক 323। ডিজিটাল সাম জিনিসটা কি? এই যে প্রত্যেকটা সংখ্যার যে অঙ্কগুলো, 8 একটা অঙ্ক, 9 একটা অঙ্ক, যেটাকে ইংলিশে কি বলে? ডিজিট বলে। এই ডিজিটগুলো সব আমরা যোগ করব। যে ডিজিটগুলো দেওয়া আছে এখানে দেখো, 8 আছে, 9 আছে, 4 আছে, 7 আছে, 1 আছে, এগুলো সব যোগ করব। যখন ডিজিটগুলো যোগ করব তখন যেখানে 9 আছে সেটাকে আমরা ক্যান্সেল করে দেবো। 9 দেখলে কেটে দেবে, ঠিক আছে? সহজ কথা, 9 দেখলে কেটে দেবে। দেখো, এইখানে 8 আর 1 যোগ করলে 9 হচ্ছে, কেটে দাও। তাহলে কি থাকছে? 7 আর 4। তো 7 আর 4কে যোগ করলে কত হয়? 11। ঠিক আছে, 7 আর 4কে যোগ করলে কত হয়? 11। আর 11 যে ডিজিটগুলো আছে 1 আর 1, এদেরকে যোগ করলে কত হয়? 1 + 1 2। তার মানে এখানে ডিজিট সাম কত হচ্ছে? 2 হচ্ছে। সহজ ভাষায় বোঝালাম। 9 পেলে কেটে দেবে। এখানে দেখো, 7 আর 1 8 আর 1 9, তাহলে 9 হলে কেটে দেবে, থাকে কি? 3। 3 লিখে ফেলো। দেখো, এখানে 8 আর 1 9, কেটে দাও। এরপরে থাকছে 8 আর 4 11, 11 আর 7, সরি 8 আর 4 12 আর 7 19, 19 থাকে। তো যেখানে 9 থাকবে 9টাকে কেটে দেবে, 1 রাখো। এরপরে দেখো, 9 কাটলাম, 9 কাটলাম, 8 আর 1 9, কেটে দিলাম। 9 হলে কেটে দেবে, বাকি থাকে কত? 3, সেটাকে নাও। তাহলে এই যে সংখ্যাটা, তার ডিজিট সাম কত পেলাম? 2। পরবর্তী এই সংখ্যার ডিজিট সাম পেলাম 3। পরবর্তী বি এ এই যে সংখ্যাটা, বি নাম্বার অপশানে এর ডিজিট সাম 1, ডি নাম্বার অপশানে যে সংখ্যা আছে তার ডিজিট সাম 3। এখন আমরা এই 277 গুণ 323 এদের ডিজিট সাম বের করব। দেখো, 2 আর 7 যোগ করলে কত হয়? 9, দুটো কেটে দাও। তাহলে এখানে থাকছে কত? 7। গুণিতক 3 আর 2 5 আর 3 8, 7 আর 8 গুণ করলে কত হয়? 56। 5 আর 6 যোগ করলে কত হবে? এদের ডিজিট সাম নেব এখন, 11। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। দেখো, এই 277 গুণিতক 323 এদের ডিজিট সাম কত পেলাম? 2 পেলাম। এখন আমাদের অপশান চেক করতে হবে যে অপশানে কোথায় আমরা ডিজিট সাম 2 পেয়েছি। তো অপশান এ দেখো, ডিজিট সাম 2 পেয়েছি, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো, বোঝালাম বলে একটু টাইম নষ্ট হলো। ডিজিটাল সাম কিন্তু ইউজ করলে খুব সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো, এই যে অপশানগুলো সংখ্যা ছিল প্রত্যেকটার ডিজিটাল সাম বের করেছি। বের করে এই 277 আর 323-এর গুণফলের ডিজিটাল সাম বের করে যেটার সাথে আমাদের মিলছে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে দেখো, 277 গুণ 323। এখন দেখো, 277কে আমরা কি লিখতে পারি? 300 - 23। 300 থেকে 23 বাদ দিলে আমরা 277 পাই।
গুণিতক 323কে আমরা কি লিখতে পারি, 323কে আমরা লিখতে পারি 300 প্লাস 23, 300 তার সাথে 23 যোগ করলে কত হয় 323। ঠিক আছে, এখন একটা ফর্মুলা কম বেশি তোমরা সবাই জানো, ছোটোবেলায় পড়ে এসছো, এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি। এই ফর্মুলাটা আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। এখন দেখো যদি আমরা এই 300টাকে এ ধরে নিই, এ মানে আমাদের 300 আর বি মানে যদি আমাদের 23 হয়, তাহলে আমরা এখানে বলতে পারি না এটা এ মাইনাস বি। 300 মাইনাস 23 আর 300 প্লাস 23কে কী বলতে পারি, এ প্লাস বি। দুটো গুণ হিসেবে আসে, তার মানে এই ফরম্যাটে আসে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 300 তার স্কোয়ার মাইনাস 23 তার স্কোয়ার। এখন দেখো 3কে স্কোয়ার করলে 3-এর স্কোয়ার 9 হয়, আর দুটো শূন্য তার স্কোয়ার করলে 4টে শূন্য হয়ে যাবে, আর 23-এর স্কোয়ার করলে কত হবে 529। তাহলে এই 90,000 থেকে 529 মাইনাস করলে তোমরা পাবে 89,471। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে করতে পারো একটা, আরেকটা তোমাদের ডিজিটাল সাম ইউজ করে কীভাবে করবে সেটাও তোমাদের দেখালাম। বাট ছোটোবেলার মতো গুণ করে কিন্তু টাইম নষ্ট করবে না, এইভাবে কিন্তু কখনোই গুণ করতে যাবে না। যেই দুটো ট্রিক্স তোমাদের দেখালাম সেই দুটোই অ্যাপ্লাই করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, একজন অসাধু ব্যবসায়ী দাবি করেন যে তার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের সমান। তো এই টাইপের অঙ্ক করার আগে তোমাদের জাস্ট একটা জিনিস জানতে হবে। কি সেই জিনিস, দেখো প্রাইস মানে মূল্য, যেটাকে বলা হয় মূল্য বা দাম, গুণিতক হচ্ছে কোয়ান্টিটি, মানে কি পরিমাণ। প্রাইস গুণিতক কোয়ান্টিটি ইকুয়াল টোটাল এক্সপেন্ডিচার মানে খরচ, টি ডট ই দিলাম, টোটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে মোট খরচ, মোট খরচ। দেখো একটা জিনিসের দাম যখন 20 টাকা প্রতি কেজি, আর তুমি 5 কেজি বাজার থেকে নিয়ে আসছো, 1 কেজির দাম 20 টাকা, 5 কেজি নিয়ে এসছো, মোট খরচ কত হচ্ছে 100 টাকা। এখন সেই জিনিসটার দাম যখন 25 টাকা হয়ে যাবে প্রতি কেজি, তখন তুমি 100 টাকায় কত কেজি নিয়ে আসতে পারবে, 100 টাকায় তুমি আর 5 কেজি পাবে না। যখন দাম বেড়ে যাবে তখন কোয়ান্টিটি কি হয়, কমে যায়, তখন 4 কেজি নিয়ে আসতে পারবে। তো এখান থেকে আমরা বলতে পারি যখন মোট খরচ সেম থাকে তখন প্রাইস আর কোয়ান্টিটি এদের রিলেশান কি, জাস্ট অপোজিট হয়। তুমি দেখো প্রথমে নিয়ে এসেছিলে 5 কেজি, যখন দাম 20 টাকা প্রতি কেজি ছিল, যখন প্রাইস 25 টাকা হচ্ছে তখন তুমি 4 কেজি পাচ্ছ। তার মানে দেখো প্রাইস যখন প্রথমে 20 ছিল, তারপরে হয়েছে কত 25। তো এটাকে কেটে তুমি ছোট করতে পারো, কি করতে পারো, 4 এ 5 20, 5 5 25, আর কোয়ান্টিটি কত হয়েছিল 5 থেকে 4। অর্থাৎ প্রথমে প্রাইস ছিল 4 অনুপাত, পরে বেড়ে হয়েছে 5 অনুপাত। প্রথমে কোয়ান্টিটি পাচ্ছিলে কত 5 অনুপাত, পরে পাচ্ছ 4 অনুপাত। দেখো জাস্ট এর অপোজিট, তুমি প্রথমে যেটা পাচ্ছ প্রাইস, আর তারপরে যেটা পাচ্ছ প্রাইস, সেটা কোয়ান্টিটিতে এসে কী হয়, জাস্ট উল্টে যায়। দেখো কোয়ান্টিটি কী হয়েছে 5 থেকে 4, তার মানে আমরা এখানে বলতে পারি প্রাইস যদি আমাদের 2 থেকে 3 হয়, আমাদের কোয়ান্টিটি কী হয়ে যাবে 3 থেকে 2 হয়ে যাবে। দেখো এই কনসেপ্টটা কিন্তু নেবে, আমি তারপরে অঙ্কটা করাচ্ছি, জাস্ট সেকেন্ডে তোমরা নিজেরাই উড়িয়ে দিতে পারবে। প্রাইস 2 থেকে 3 অনুপাত হলে কোয়ান্টিটি কী হবে 3 থেকে 2 অনুপাত হবে। আমি আবারও এখানে সহজ ভাষায় বলতে পারি যে প্রাইস যদি আমার 3 থেকে 5 অনুপাত হয়, তো কোয়ান্টিটি কী হবে 5 থেকে 3 হবে। এটাই জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবে, প্রাইস যা দেবে কোয়ান্টিটি তার অপোজিট হবে। তো এই কনসেপ্টের দ্বারা আমরা আবারও বলতে পারি যদি প্রাইস আমাদের 8 থেকে 9 হয়, তাহলে কোয়ান্টিটি কী হবে, কোয়ান্টিটি তার অনুপাত 9 থেকে 8 হয়ে যাবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার। এবারে দেখো, তো একজন অসাধু ব্যবসায়ী দাবি করে যে তার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের সমান, সে ক্রয় মূল্যের দামে জিনিস বিক্রি করছে, কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ব্যবহার করেন, তাহলে তার লাভের শতাংশ কত। তাহলে এখানে কোয়ান্টিটি সে কী করছে, তার দেওয়ার কথা ছিল 1 কেজি মানে 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, বাট সে দিচ্ছে কত, সে দিচ্ছে 800 গ্রাম।
তাহলে কোয়ান্টিটি যা হবে প্রাইস তার অপোজিট হবে। তো প্রাইস কত হবে? প্রাইস হবে 800 1000। এইখানে দেখো প্রাইস যেটা হবে কোয়ান্টিটি তার অপোজিট। তো এখানে কোয়ান্টিটি যেটা পেয়েছি প্রাইস তার অপোজিট, অর্থাৎ এখানে আমরা বলতে পারি সে 800 টাকার মাল 1000 টাকায় দিচ্ছে। প্রাইস কত? 800 টাকা 1000 টাকা। সে 800 টাকার মাল 1000 টাকায় বিক্রি করছে, তার মানে 800 টাকায় সে লাভ করছে কত? 200 টাকা। তাহলে 800 টাকায় লাভ করে কত টাকা? 200 টাকা। 100 টাকায় কত লাভ করবে? 2 0 2 0 ক্যান্সেল, 4 দুগুণে 8, 4 25 25%। দেখো কতটা সহজ অঙ্ক, জাস্ট সেকেন্ডে কিন্তু করে দিলাম, জাস্ট সেকেন্ডে অঙ্কটা করে দিলাম। তাহলে কোয়ান্টিটি যেটা পাবে প্রাইস তার অপোজিট হবে। তাহলে সে 800 টাকার জিনিস 1000 টাকায় বিক্রি করছে, লাভ করছে কত টাকা? 800 টাকায় 200 টাকা লাভ করলে 100 টাকায় কত লাভ করবে? 25 টাকা। দ্যাট মিন্স 25%। পরবর্তী প্রশ্নটা দেখো, তোমরা নিজেরাই করতে পারবে। রাম ক্রয় মূল্যে বাদাম বিক্রি দাবি করে, কিন্তু সে ভুল ওজন ব্যবহার করে এবং এইভাবে 25% লাভ পায়। তিনি 3.5 কিলোগ্রামে কত গ্রাম বাদাম দেন? এখন দেখো 25%-এর যদি একটু ভগ্নাংশ করে নাও, 25% মানে আমরা কী লিখতে পারি? 25/100। এটা একবারেই লেখা যেত 1/4, বাট তোমাদের বোঝানোর সাথে দেখো 25 দিয়ে কাটলে 25 1 25, 4 2500। এই নিচে যে মানটা পেলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ হয়, উপরে 1 পেলে এটা হচ্ছে প্রফিট 1 অনুপাত। তার মানে তুমি এখান থেকে সেলিং প্রাইসের যে রেশিও সেটা বের করতে পারবে। এসপি ইকুয়াল টু সিপি কত? 4 অনুপাত, প্রফিট হচ্ছে 1 মানে 5 অনুপাত। তার মানে আমরা বলতে পারি এখানে প্রাইসের রেশিও কত হচ্ছে? 4 থেকে 5 হচ্ছে। প্রাইসের রেশিও 4 থেকে 5 হচ্ছে, তাহলে কোয়ান্টিটি কত হয়ে যাবে? কোয়ান্টিটি 5 থেকে 4 হবে। দেখো রামের প্রথমে দেওয়ার কথা ছিল 5 অনুপাত, সে দিচ্ছে কত? 4 অনুপাত বাদাম। তাহলে এই 5 অনুপাতের ভ্যালু কত? 3.5 কিলোগ্রাম বাদাম। বাট সে 5 অনুপাত দিচ্ছে না, সে দিচ্ছে কত? 4 অনুপাত। এই জন্য তো সে লাভটা করছে। সে যদি 5 অনুপাত বাদামই দিয়ে দিত, অর্থাৎ সে মনে করো 500 গ্রাম বাদাম কিনেছে 100 টাকায়, সে বলছে আমি ক্রয় মূল্যে দিচ্ছি, ঠিক আছে আমি 100 টাকায় কিনে 100 টাকায় দিচ্ছি, বাট সে কী করেছে? চালাকি করে 500 গ্রামের জায়গায় 400 গ্রাম দিয়েছে। তার মানে সে তো আলটিমেটলি লাভ করছে না, 400 গ্রাম বাদাম এখন 100 টাকায় দিচ্ছে। সেই রকম ব্যাপার এখানে। সে বলছে আমি 3.5 কেজি বাদাম দিচ্ছি, বাট সে কিন্তু 3.5 কেজি দিচ্ছে না, সে ওজনে কী করেছে? ঠকিয়েছে। তাহলে সে 5 অনুপাতের বাদাম যদি 3.5 কেজি হয়, কিন্তু সেখানে সে কত দিচ্ছে? 4 অনুপাত। এখন এই দশমিকটা তুলে দিলে নিচে কত আসবে? একের পর একটা শূন্য, 5 7 35, 4 7 28, 28কে 10 দিয়ে ভাগ করে 2.8 কেজি। সে 3.5 কিলোগ্রাম বাদামের পরিবর্তে 2.8 কেজি বাদাম দিচ্ছে, কি করে? ওজনে ঠকিয়ে। তার মানে 2.8 কেজি মানে কত? 2800 গ্রাম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এখানে 25% লাভ, মানে সে কী করছে? সে কিনেছিল, মানে তার সিপি হচ্ছে 4 অনুপাত, বিক্রি করছে কত? 5 অনুপাতে, সেলিং প্রাইস 5 অনুপাত। প্রাইসের রেশিও যেটা পাবে কোয়ান্টিটি তার অপোজিট হবে, অলরেডি তোমাদের আমি অনেকবার বলে দিয়েছি। তাহলে কোয়ান্টিটি কত হবে? 5 থেকে 4। তার দেওয়ার কথা ছিল 5 অনুপাত, 5 অনুপাত 3.5 কিলোগ্রামের সমান, তাহলে 4 অনুপাত কত হবে? 2800 গ্রাম। একজন অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যের উপরে 12.5% লোকসানে পণ্য বিক্রি করে, কিন্তু এখানেও দেখো 36 গ্রামের পরিবর্তে 28 গ্রাম ওজন ব্যবহার করে, তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত নির্ণয় করো। তো 12.5% লোকসান, তো 12.5% মানে একবারই বলতে পারবে এটা 1/8, ঠিক আছে 1/8। 12.5% দেখা মাত্রই তোমরা কি বলবে? এটা হচ্ছে 1/8, এর ভগ্নাংশ ফ্র্যাকশন মান কত? 1/8। তার মানে এই 8টা হচ্ছে কি? সিপি। আর এসপি কত? লোকসান করছে, তাহলে 8 অনুপাতের 1 অনুপাত লোকসান মানে কত হবে? 7 অনুপাত। এখন দেখো সে ওজনে কি করছে? 36 গ্রামের পরিবর্তে কোয়ান্টিটি সে কী দিচ্ছে? 36-এর পরিবর্তে দিচ্ছে কত? 28 গ্রাম। তার মানে এখানে প্রাইসের রেশিও কী হয়ে যাবে? প্রাইস হয়ে যাবে 28 36, 28 36 হবে, জাস্ট অপোজিট। তাহলে এখানে লিখে ফেলো প্রাইস, সে 28 টাকার মাল 36 টাকায় বিক্রি করছে।
এখন দেখো 7 দিয়ে কাটলে 4 7 28, 4 9 36। তার মানে আলটিমেটলি আমরা কী পেলাম? আলটিমেটলি আমরা পেলাম 8 টাকার মাল সে 9 টাকায় বিক্রি করছে। তাহলে তার কী হবে? লাভ হবে। তাহলে 8 টাকায় সে লাভ করে কত টাকা? 1 টাকা। 8 টাকায় যদি 1 টাকা লাভ করে 100 টাকায় কত লাভ করবে? 100কে 8 দিয়ে যদি কাটো বা ভাগ করো 12.5 পাবে। তার মানে তার লাভ হবে কত? 12.5%। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের দেখলে কঠিন মনে হবে, বাট তোমাদের আমি যেভাবে করালাম, যারা ক্লাসটা দেখছো তোমাদের কিন্তু এবার থেকে সেকেন্ডে অঙ্কটা করে নিতে পারবে। মেন ফান্ডটা হচ্ছে এখানে কোয়ান্টিটি যেটা দেওয়া আছে প্রাইস তার অপোজিট হবে। প্রথম ক্ষেত্রে 12.5% লোকসান করছে, মানে 8-এর মাল 7-এ বিক্রি করছে। বাট এখানে ওজনে ঠকিয়ে সে 28-এর মাল 36-এ বিক্রি করে দিল, 28 টাকার মাল 36-এ বিক্রি করলো। তার মানে আলটিমেটলি তার কিন্তু এটা লাভ হচ্ছে। পরের প্রশ্ন দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষাতে আসে, বাট ছেলে মেয়ে কিন্তু ভুল করে আসে, কিন্তু আজকের পর থেকে ভুল করবে না। এখানে দেখো আমি সহজভাবে বোঝাবো, তোমাদের কঠিন জিনিস বোঝাবো না। এখানে ডেভিয়েশন রুল অ্যাপ্লাই হয়, বাট আমি এই সমস্ত বিষয়ে যাব না। ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি, বাট এইগুলো বললে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। এই সমস্ত ডেভিয়েশন, বিচ্যুতি, ত্রুটি, বিচ্যুতি, এই সমস্ত কিছু জিনিস তোমাদের বোঝাবো না। জাস্ট সিম্পল বাংলা বাংলি নিয়মে তোমাদের বুঝিয়ে দেবো। দেখো বলছে 10টি, এখানে সংখ্যা কতটি আছে? দেখো 10টি। 10টি সংখ্যার গড় হচ্ছে 46। পরে দেখা গেছে যে 46 নম্বরটি ভুল করে 53 লেখা হয়েছিল। সংখ্যার সঠিক গড়টি নির্ণয় করো। তাহলে যেটা দেওয়া আছে, প্রথমে দেখো 10টি সংখ্যার গড় 46 দেওয়া আছে, সেটা লিখে ফেলো। আমাদের প্রকৃত গড় বের করতে হবে, রিয়েল এভারেজ। আমি আর দিলাম আর এ দিলাম, এটা মানে হচ্ছে কি রিয়েল এভারেজ, প্রকৃত গড়। যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলো। 46 দেওয়া আছে, ঠিক আছে, 10টি সংখ্যার গড়। এখন আমাদের ক্যালকুলেশানে আমরা 46 সংখ্যার পরিবর্তে 53 নিয়ে ফেলেছি, অর্থাৎ যেটা আমাদের সঠিক নাম্বার সেটা প্লাসে লেখো। প্লাস 46-এর পরিবর্তে আমরা কী নিয়েছি? ভুল নাম্বার 53। তাহলে যেটা আমরা ভুল নিয়েছি সেটা মাইনাস করো, -53। আমাদের সংখ্যা কটি ছিল? 10, সেই 10কে নিচে লিখে ফেলো। এখন দেখো এখানে 46 - 53, তার মানে আমরা কি করব? 53 থেকে 46 মাইনাস করব। তো 53 থেকে 46 মাইনাস করলে তোমরা কত পাবে বলো তো? 7 পাবে, ঠিক আছে। এখন দেখো লিখে ফেলো 46 প্লাস, এখন এই 7-এর আগে কী হবে বলো তো? 7-এর আগে একটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ বড় সংখ্যার সামনে মাইনাস আছে। দেখো 53, তার সামনে মাইনাস আছে, এই জন্য আমাদের কী হবে? -7 হবে। তাহলে -7/10 ইকুয়াল টু কত হবে? 46। এই প্লাসে মাইনাসে মাইনাস 7কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 0.7। তো 46 থেকে 0.7 বাদ দিলে তোমাদের উত্তর চলে আসবে কত? 45.3। 46 থেকে 0.7 বাদ দিলে 45.3। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের আর একটা অঙ্ক তোমাদের আমি যখন দেখাবো তখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যে গড়টা আছে, প্রকৃত গড় মানে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবে। লিখে যে নাম্বারটি তুমি ভুল লিখছো, মানে ভুল তুলে ফেলছো, সেটার সামনে মাইনাস দেবে আর সঠিক সংখ্যাটির আগে প্লাস দেবে। দিয়ে যে সংখ্যাটা দেওয়া আছে, যতটা সংখ্যা, সেটা দিয়ে ভাগ করে দেবে। দিয়ে ক্যালকুলেশন করলে সহজে তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন দেখো, সেম টাইপের অঙ্ক, কিন্তু কেউ স্কিপ করবে না। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কিছু শিখে যেতে পারবে। বলছে 25 জন শিক্ষার্থীর একটি ক্লাসে ভূগোল পরীক্ষার গড় নম্বর 64। দেখো একটা গড় কিন্তু দেওয়াই থাকবে এই টাইপের অঙ্কে। যদি 3 জন শিক্ষার্থীর নম্বর 54, 64, 67 এর বদলে ভুল করে 44, 46, 61 পড়া হয়ে থাকে, তবে সঠিক গড় নির্ণয় করো। এখন আমাদের রিয়েল এভারেজ বের করতে হবে। তো এটা করতে গেলে কি করব? আমরা প্রথমে যে গড়টা দেওয়া আছে সেটা লিখে ফেলব, 64 প্লাস আমাদের যেগুলো সঠিক নাম্বার সেগুলো আমরা প্লাসে লিখব। দেখো এই 54, 64, 67 এর বদলে ভুল করে এইগুলো লিখে ফেলেছি, যেগুলো ভুল করেছি সেগুলো মাইনাসে দেব। তাহলে 54 প্লাস 64 প্লাস 67। এখন ভুল করে লিখেছি কোনগুলো? এইগুলো, তাহলে এইগুলো সব মাইনাসে চলে আসবে। -44, -46, -61 বাই নিচে যতজন শিক্ষার্থী আছে সেগুলো লিখে ফেলো, 25 জন। 64 প্লাস, দেখো এই 54 থেকে 44 বাদ গেলে থাকে হচ্ছে কত? 10। 64 থেকে 46 বাদ দিলে থাকবে হচ্ছে 18। 67 থেকে 61 বাদ দিলে তোমাদের কাছে থাকবে হচ্ছে 6 বাই হচ্ছে 25। তাহলে 64 প্লাস 10, 28, আচ্ছা 34,
এখন দেখো এই 34কে 25 দিয়ে কীভাবে ভাগ করবে? সহজ নিয়ম দেখো, 25কে যদি তুমি 100 বানাতে পারো তাহলে কিন্তু তোমাদের গুণ সহজ হয়ে যাবে। 25কে 100 বানাতে গেলে নিচে 4 দিয়ে গুণ করতে হবে। তো নিচে 4 দিয়ে গুণ করেছি, এটা তো আর গায়ের জোরে করতে পারি না, তো উপরে লবে যে সংখ্যাটা আছে তাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আলটিমেটলি এখানে কী হচ্ছে, 34 × 4 করলে 3 4 12 4 4 16, 136, আর 4 25 100, তার মানে 136কে 100 দিয়ে ভাগ করলে কী হবে, এই যে দুটো শূন্য আছে তাহলে দুটো ডিজিটের আগে গিয়ে দশমিক লাগবে, তার মানে 1.36। একের পরে দুটো শূন্য থাকা মানে এটা ভাগ করলে কী হবে, উপরে দুটো ডিজিটের সামনে গিয়ে দশমিক বসবে, তার মানে এই পোর্শনটা আমরা কী পাচ্ছি, 1.36। তো 64 প্লাস 1.36 তার মানে আসছে 65.36। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের দুটো অঙ্ক তোমাদের করিয়ে দিলাম, যারা একটু বোঝার চেষ্টা করছে তারা ইজিলি কিন্তু করে আসতে পারবে, না হলে কিন্তু এই টাইপের অঙ্ক সারা জীবন পরীক্ষায় ভুল করবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি শ্রেণীর গড় বয়স ছিল 12 বছর। যখন শ্রেণীর শিক্ষক যার বয়স 37 বছর তাকে অন্তর্ভুক্ত করা হয় তখন এটি বেড়ে দাঁড়ায় 13 বছর। ক্লাসে কতজন শিক্ষার্থী রয়েছে? দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে কী হবে, প্রথমে গড় বয়স এভারেজ এজ কত ছিল, এভারেজ এজ ছিল 12 বছর। পরে সেটা বেড়ে কত হয়েছে, পরে এভারেজ এজ বেড়ে হয়েছে 13 বছর। শিক্ষকের বয়স কত ছিল, শিক্ষকের এজ কত দেওয়া আছে, 37 বছর। তো এই টাইপের অঙ্ক দেখা মাত্রই করতে গেলে কী করবে, দেখো এই যে শিক্ষকের বয়সটা দেওয়া আছে আর শেষে যে এজটা বেড়েছে এভারেজ এজটা, সেটা থেকে 37 থেকে 13 মাইনাস করো, তাহলে কত হচ্ছে, 24। তাহলে ওই ক্লাসে কতজন শিক্ষার্থী আছে, 24 জন। কেন হচ্ছে দেখো, কেন আমি এটা বলতে পারলাম, কেন এটা বলতে পারলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বেসিকে দেখিয়ে দেবো, এটা তো ট্রিক্স দিয়ে দিলাম। দেখা মাত্রই যেটা বেড়েছে আর শিক্ষকের যেটা বয়স দেওয়া আছে সেটা দুটো মাইনাস করলে তোমাদের শিক্ষার্থীর সংখ্যা বেরিয়ে আসবে। কেন হচ্ছে, তো এখানে দেখো যখন এক্স জন ছাত্র ছিল তাদের গড় বয়স 12, তাহলে সমষ্টি কী হবে, একটা জিনিস দেখো এভারেজ মানে কি বলো তো, এভারেজ মানে হচ্ছে সাম অফ অল অবজারভেশন, সাম অফ অল অবজারভেশন বাই নিচে হচ্ছে টোটাল নাম্বার, নিচে হচ্ছে কত, টোটাল নাম্বার। এখন দেখো যদি আমাদের বলে 1 2 3 এদের গড় বের করো, তাহলে কী করবে, প্রত্যেকটা যোগ করে দেবে 1 + 2 + 3, আর টোটাল নাম্বার কত দেওয়া আছে, 3টে, তাহলে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 দিয়ে 5 আর 1 6, 6কে 3 দিয়ে ভাগ করলে এভারেজ কত হবে, 2 হবে। তো এটাই হচ্ছে এভারেজ। প্রত্যেকটা যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো সব যোগ করে যতগুলো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা সেটা দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ বেরিয়ে আসে। তার মানে দেখো যদি আমাদের দেওয়া থাকে 5 জনের বয়সের গড় 12, তাহলে আমরা এদের সমষ্টি বের করব কি করে, এই 5 আর 12 গুণ করলে আমাদের সমষ্টি বেরিয়ে আসে, 5 12 60। তো এখানেও সেম, আমাদের কিন্তু বলা নেই যে ক্লাসে কতজন শিক্ষার্থী আছে, তার মানে যদি আমরা এক্স ধরি আর তাদের বয়সের গড় যদি 12 হয় তাহলে কী হবে, সমষ্টি এক্স গুণিতক 12, জাস্ট গুণ করে দিলে সমষ্টি বেরিয়ে আসবে। তো এখন বিষয়টা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই। দেখো একজন যখন শিক্ষার্থী তাদের বয়সের গড় 12, তাহলে সমষ্টি এটা পেয়ে গেলাম, আর তার সাথে 37 বছরের একটা শিক্ষকের বয়স যখন যোগ হচ্ছে তখন গড় বয়স 13 বেড়ে যাচ্ছে, তার মানে আগে ছিল এক্স জন শিক্ষার্থী, তার সাথে একজন শিক্ষার্থী যোগ হয়েছে, তাহলে এখন কতজন ব্যক্তি আছে, x+1। তো x+1 তাদের গড় বয়স 13 হলে সমষ্টি কত হয়ে যাবে, x+1 × 13। এখন এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 12x + 37 ইকুয়াল টু কত হচ্ছে, 13x + 13। এখন এই 12x আর 13x মাইনাস করলে তোমরা পাবে x, আর 37 থেকে 13 মাইনাস করলে পাবে হচ্ছে 24। তাহলে ক্লাসে কতজন শিক্ষার্থী আছে, 24 জন। ক্লাসে শিক্ষার্থী আছে কতজন, 24 জন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, বেসিক দিয়ে বোঝালাম, এই টাইপের অঙ্ক আসলে ট্রিক্স দিয়েও তোমাদের কিভাবে করবে সেটাও বুঝিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গড় ওজন 50 কেজি। শ্রেণী শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করা হলে গড় 1 কেজি বৃদ্ধি পায়, শিক্ষকের ওজন কত? তো এই টাইপের অঙ্ক তোমাদের করানোর একটা ট্রিক্স দিয়ে দেবো, আর বেসিকও কিন্তু তোমাদের বলে দিচ্ছি, বেসিকও বলবো ট্রিক্সও বলবো, সব বলে দেবো।
যে ইউটিউবে ক্লাস করাচ্ছি বলে তোমাদের আমি শুধুমাত্র অল্প অল্প বুঝিয়ে চলে যাব এমনটা কিন্তু আমি করি না। তো 25 জনের গড় বয়স যদি হয় ওজন যদি 50 কেজি হয় তাহলে তাদের ওজনের সমষ্টি কত হবে? 25 × 50। এখন শ্রেণী শিক্ষক এর ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে, তার মানে এখন গড় ওজন 1 কেজি বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 50, 1 বাড়লে এখন গড় ওজন কত হচ্ছে? 51। প্রথমে ছিল 25 জন শিক্ষার্থী, এখন একজন শিক্ষক এখানে অন্তর্ভুক্ত হলে টোটাল লোক সংখ্যা কত হচ্ছে? এখন 26 জন। তাহলে 26 জনের ওজনের সমষ্টি কত হবে? 26 × 51। তার মানে এখানে আমরা যদি এটা করি 26 × 51 মাইনাস 25 × 50 করে দিলে আমাদের কিন্তু উত্তর বেরিয়ে আসবে। বাট এই ক্যালকুলেশন করতেই তোমার টাইম নষ্ট হবে, তাই এই পদ্ধতিতে আমরা করব না। বাট এখানে একটা লজিক লাগালেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এই 26 আর 51 গুণ করলে এদের একক স্থানে কী আসবে বলো তো? 6 1 কে 6 আসবে। একক স্থানের সংখ্যা কী হবে? 6 1 কে 6 মাইনাস এখানে 5 আর 0 গুণ করলে কী হবে? একক স্থানে সবসময় 0 আসবে, তার মানে 6 থেকে 0 মাইনাস করলে কত হবে? 6। তার মানে আমাদের উত্তর যেটা হবে তার একক স্থানে কত থাকবে? 6। তো কোথায় আছে দেখো? অপশান এতে। বাকি অপশানগুলো কিন্তু দেখা মাত্রই ক্রস মার্ক। তো এইভাবে পুরো গুণ না করে কিন্তু স্মার্টলি করতে পারো, বাট এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব না। আমাদের জন্য নতুন পদ্ধতি আছে, সেটা আমরা শিখব। এইভাবে করলে কিন্তু এখন নয় মিলে গেল এখানে 6 আছে বলে, বাট যদি পরবর্তীতে এখানে আরেকটা অপশানে যদি দিয়ে দিত এখানে 6, তাহলে কিন্তু তুমি কী হতে? সমস্যায় পড়ে যেতে। তাহলে কিন্তু ইউনিট ডিজিট কনসেপ্ট এখানে খাটতো না, তখন পুরো দুটো গুণ করে তাই মাইনাস করতে হতো, তাহলে কিন্তু টাইমটা নষ্ট হবে। দেখো অঙ্ক কম বেশি সবাই পারবে, বাট পরীক্ষা দিয়ে এসে বলবে আমি অঙ্ক সব পারতাম কিন্তু টাইমের অভাবে 10টা অঙ্ক করে আসতে পারিনি। আর এই টাইম সেভ যারা করতে পারবে, যারা সেকেন্ডে উত্তর করে আসতে পারবে, তারাই কিন্তু সিলেকশনটা পাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে করব। তাহলে এখন দেখো এই অঙ্কটা আমরা জাস্ট দেখা মাত্রই সেকেন্ডে কিভাবে করব সেটা আমি তোমাদের জাস্ট 30 সেকেন্ডে দেখিয়ে দিচ্ছি। তো এই অঙ্কটা করার আগে একটা ফর্মুলা, ছোট একটা ফর্মুলা মনে রাখবে। নিউ ওয়েট NW দিলাম ইকুয়াল টু ওল্ড এভারেজ AVG প্লাস মাইনাস ইনক্রিজ, কারণ এভারেজ কখনো কী হয়? গড় দেখো এখানে বৃদ্ধি হয়েছে, কখনো ইনক্রিজ করবে কখনো ডিক্রিজ, গুণিতক ফাইনাল ম্যান। এখানে দেখো আমাদের ওল্ড এভারেজ কত ছিল? 50 কেজি। শিক্ষকের অন্তর্ভুক্তিকরণে গড় ওজন কত হয়েছে? 1 কেজি বৃদ্ধি হয়েছে, তার মানে প্লাস, ইনক্রিজ হলে প্লাস, যতটা বৃদ্ধি হচ্ছে সেটা লিখে ফেলো। ফাইনাল ম্যান প্রথমে 25 জন ছিল, শিক্ষক আসলে কত হচ্ছে? টোটাল 26 জন। তাহলে 50 প্লাস 26 একে 26 মানে 76 কেজি। তাহলে শিক্ষকের ওজন কত? 76 কেজি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো ফর্মুলা এটা কিন্তু মনে রাখবে, সবসময় নিউ এভারেজ বা নিউ ওয়েট বের করতে গেলে এই ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে। পরের প্রশ্নে দেখো সেম টাইপের অঙ্ক কি বলছে? 23 জন শিক্ষার্থীর গড় ওজন 53 কেজি হিসাবে রেকর্ড করা হয়েছিল। একজন শিক্ষকের ওজন সহ তাদের গড় ওজন 100 গ্রাম বৃদ্ধি পেয়েছে। শিক্ষকের ওজন নির্ণয় করো। তাহলে শিক্ষকের ওয়েট কত হবে? যেটা আমাদের ওল্ড এভারেজ দেওয়া আছে 53 কেজি, সেটা লিখে ফেলো। এখন এখানে আমরা প্লাস না মাইনাস করব? দেখো শিক্ষক আসাতে ওজন 100 গ্রাম করে বেড়েছে, তাহলে প্লাস 100। এখানে 53 কেজিতে আছে, বাট এটা গ্রাম আছে, তো এটাকে কেজিতে করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কেজি হয়ে গেল। এখন দেখো 23 জন শিক্ষার্থী ছিল, তার সাথে একজন শিক্ষকের অন্তর্ভুক্তিকরণে ফাইনাল ম্যান কত হচ্ছে? 24। গুণ করে দাও, 2 0 2 0 ক্যান্সেল হলো। এখানে দেখো 24কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 53 প্লাস 2.4, তার মানে 55.4। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখেছো, জাস্ট সেকেন্ডে কিন্তু অঙ্কগুলো হয়ে গেল। তো এইভাবে তোমরা যদি টাইম সেভ না করতে পারো তাহলে পরীক্ষা দিয়ে এসে বাকিদের মতোই বলবে যে দাদা আমি সব পারতাম কিন্তু 10টা অঙ্ক করার টাইম পাইনি। দেখো এভারেজের যে অঙ্কগুলো আমরা করলাম তার সাথে এখন রিলেট করে এই যে ক্রিকেট খেলার অঙ্কগুলো আসে না, সেগুলো আমরা করতে পারবো। কি বলছে দেখো, 10 ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড়ের গড় রান ছিল কত? 40। পরের ইনিংসে সে কত রান করলে তার রানের গড় 3 দ্বারা বৃদ্ধি পাবে সেটা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে সহজ ভাষায় দেখো পরের ইনিংসে সে কত রান করবে আর সেই রান আমাদের বের করতে হবে।
প্রথমে গড় কত ছিল 40, সেটা লিখে ফেলো। তার সাথে কি প্লাস করবে না মাইনাস করবে, দেখো কি হচ্ছে, পরে রানের গড় 3 বৃদ্ধি পাচ্ছে, তাহলে +3 করো, গুণিতক সে টোটাল কটা ইনিংস খেলছে, প্রথমে 10টা খেলেছিল, এখন বলছে পরের ইনিংসে, তাহলে 10 + 1 11টা ইনিংস কিন্তু। তো কত হচ্ছে 40, 3 11 33, তাহলে পরের ইনিংসে সে যদি 73 রান করে তাহলে তার রানের গড় 3 বৃদ্ধি পাবে। এখানে দেখো ওল্ড এভারেজ সেই ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করছি, প্লাস কতটা বৃদ্ধি পাচ্ছে ইনক্রিজ, গুণিতক ফাইনাল ম্যান বা এখানে হচ্ছে ফাইনাল ইনিংস, সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা প্রথমে 10টা ইনিংস তো খেলেছি, পরবর্তী বলছে পরের ইনিংসে সে কত রান করবে, তাহলে টোটাল ইনিংস কটা হচ্ছে 10 + 1 11টা, আর গড় কত বৃদ্ধি হচ্ছে 3 বৃদ্ধি হচ্ছে, সেটা লিখে ফেললাম। এই দুটো গুণ করে ওল্ড এভারেজের সাথে যোগ করলে তোমাদের উত্তর চলে আসবে। পরের অঙ্কটা দেখো সেম টাইপের একটা অঙ্ক রাখা হয়েছে। 18 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 72 কেজি ওজনের একজন ব্যক্তির পরিবর্তে একজন নতুন ব্যক্তি আসে, নতুন ব্যক্তির ওজন কত, এটা হচ্ছে রিপ্লেসমেন্টের অঙ্ক, গড়ের বাট রিপ্লেসমেন্ট, একজনের পরিবর্তে আরেকজন আসছে, ঠিক আছে। তো এখানে ঠিক নতুন ব্যক্তির ওয়েট আমাদের বার করতে হবে। যে ব্যক্তি চলে গেছে, যে ব্যক্তি চলে গেছে তার ওজন কত ছিল 72, সেটা লিখে ফেলো। এখন কি করব, প্লাস করব, কারণ প্রত্যেকের কি হচ্ছে গড় ওজন 2.5 বৃদ্ধি পাচ্ছে, তো 2.5 লিখে ফেলো। কতজন ব্যক্তি আছে দেখো 18 জন ছিল, সেই 18 জনের মধ্যে একজন বেরিয়ে গিয়ে আবার একজন আসছে, তার মানে সেই টোটাল 18 জনই থাকছে, ইন্টু 18 করো। তো 72 + 2.5 আর 18 গুণ করলে কত হবে, 18 দুগুণে 36, 5 18 90, 43, 36 আর 9 45, তো 72 + 45 করলে পাবে হচ্ছে 117 কেজি। তাহলে নতুন ব্যক্তির ওজন কত হচ্ছে 117 কেজি। আশা করি বুঝতে পেরেছো। দেখো যেটা আমাদের পুরানো ওয়েট দেওয়া আছে বা পুরানো যে এভারেজটা দেওয়া আছে সেটা আমাদের নিয়ে নিতে হবে। ওল্ড এখানে কি আছে, ওয়েটটা দেওয়া আছে, ওল্ড ওয়েট মানে পুরাতন ওয়েট কত 72 কেজি। এই 72 কেজির ব্যক্তি চলে গিয়ে নতুন একজন আসছে, সেই কারণে আমাদের 2.5 কেজি গড় বৃদ্ধি পাচ্ছে। তো 2.5 ইন্টু আমাদের টোটাল যে ম্যান আছে 18 জন, সেটা গুণ করলে আমাদের নতুন ব্যক্তির ওজন 117 কেজি, এটা আমরা পেয়ে গেলাম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো যে ফর্মুলাটা বললাম নিউ ইকুয়াল টু ওল্ড, সেটা তোমাদের ওল্ড এভারেজ হতে পারে মানে পুরানো গড় হতে পারে, ওল্ড ওয়েট হতে পারে। এখানে দেখো যে ব্যক্তি চলে গেছে মানে সেই ব্যক্তির ওজন আমাদের ওল্ড হয়ে গেছে, সেটা সে যে চলে গেছে, নিউ যে আসছে নতুন ব্যক্তি তার আমাদের বের করতে হবে। তো ওল্ড প্লাস মাইনাস ইনক্রিজ বা ডিক্রিজ, ইনক্রিজ হলে প্লাস দেবে এখানে, ডিক্রিজ হলে মাইনাস, গুণিতক ফাইনাল ম্যান, ফাইনাল যেটা আমরা আগে খেলার ক্ষেত্রে পেলাম ইনিংস, সেই রকম এখানে ফাইনাল ম্যান কত 18 ছিল, 18ই থাকবে। এইভাবে ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্কগুলো ইজিলি তোমরা করতে পারবে। পরের অঙ্কটা দেখো সেম টাইপের অঙ্ক, বলছে একটি ক্লাবের 12 জনের গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায় যখন 60 কেজির একজন ব্যক্তি জায়গায় অন্য ব্যক্তির আগমন হয়, নতুন ব্যক্তির ওজন কত। তাহলে নতুন ব্যক্তির ওজন নিউ ওয়েট, পুরানো ওয়েট কত ছিল 60 কেজি, সেটা লিখে ফেলো। কত বৃদ্ধি হয়েছে 1 কেজি, লোক সংখ্যা কত 12, তাহলে 60 + 12 মানে 72 কেজি, নতুন ব্যক্তির ওজন কত 72 কেজি। এক লাইনে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে, এক লাইনে। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 এর পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ বৃদ্ধি পায়, ক্লাসে কতজন ছাত্র ছিল। তাহলে ক্লাসের ছাত্র সংখ্যা নাম্বার অফ স্টুডেন্টস বের করতে গেলে কি করবে বলো তো এই টাইপের অঙ্কে, জাস্ট কি দিয়েছে 63 পরিবর্তে 83 নথিভুক্ত করেছে, তার মানে এদের ডিফারেন্স বের করবে, নাম্বারে কত ডিফারেন্স হয়েছে 83 - 63, সেই ডিফারেন্সকে ভাগ করবে, গড় নম্বর কত বৃদ্ধি হয়েছে, যেটা বৃদ্ধি হয়েছে সেটা দিয়ে ভাগ করবে। তাহলে দেখো নম্বরের ডিফারেন্স কত 20, আর এই দুইটা পাল্টে খেয়ে উপরে গেলে কত হবে 20 × 2, তার মানে ওই ক্লাসের ছাত্র সংখ্যা কত 20 দুগুণে 40 জন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক দেখা মাত্রই কী করবে, মনে করে এখানে 63 না থেকে যদি থাকতো 53, তাহলে কি করতে, এদের ডিফারেন্স কত হতো 83 - 53 30, আর এটাকে গড় কত বৃদ্ধি হয়েছে হাফ, সেটা দিয়ে ভাগ করতে হবে, তার মানে 30 × 2 মানে ওই ক্লাসের ছাত্র সংখ্যা কত হতো 60 হতো। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই টাইপের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষাতে আসে, এই কারণে কেউ স্কিপ করবে না। দেখো
একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি হয়েছে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে সেটা আমাদের বার করতে হবে। দেখো সহজ ভাষায় 20তম ইনিংসে গড় কত বৃদ্ধি হয়েছে? 4 বৃদ্ধি হয়েছে। এখন 20তম ইনিংসে 4 বৃদ্ধি হয়েছে, তার মানে কী করো? 20 গুণিতক 4 করো, করলে কত হচ্ছে? 80। এখন 20তম ইনিংসে কত রান করেছে? 110। তো এই 110 থেকে 80 মাইনাস করো, করলে কত পাবে বলো তো? 30। তো এই যে 30 পেলে, এটা হচ্ছে 19তম ইনিংসের এভারেজ। 19তম ইনিংসের এভারেজ রান কত? 30। আমাদের বলেছে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড়। তো পূর্বের থেকে 19তম ইনিংসের থেকে 4 বৃদ্ধি হয়েছে, তার মানে 20তম ইনিংসে তার রান সংখ্যার এভারেজ কত হবে? 19তম ইনিংসে 30 থাকলে তার থেকে 4 বেড়েছে মানে 34, তার মানে কত হবে? 34। তো এই টাইপের অঙ্ক থাকলে জাস্ট কি করবে, যে রানটা দেওয়া আছে 110, সেটা থেকে কি মাইনাস করবে? দেখো 20তম ইনিংসে কত বৃদ্ধি হয়েছে? 4, তাহলে সেই দুটো গুণ করো, 4 20 80, 80 মাইনাস করলে তুমি পাবে 20তম ইনিংসের আগের ইনিংসের গড়টা পাবে 19তম ইনিংসে। তাহলে 19তম ইনিংসে যে গড়টা ছিল তার থেকে 4 বৃদ্ধি হয়েছে 20তম ইনিংসে, তাহলে 30 প্লাস 4 মানে 34 হবে 20তম ইনিংসের রান সংখ্যার গড়। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো একদম সহজ বাংলাভাবে বোঝালাম, এটা কিন্তু এইভাবে মনে রাখবে। বেসিক কিন্তু মনে রাখলে কিন্তু তোমাদের পরীক্ষাতে তোমরা অঙ্ক নামাতে পারবে না টাইমের ভিতরে। বেসিক করলেও করা যেত, দেখো বেসিক দেখাচ্ছি, বেসিকও দেখিয়ে দিই, ব্যাপার নেই। এক্স ধরে মনে করো যে 19তম ইনিংসের গড় ছিল কত? এক্স, তাহলে রান সংখ্যার সমষ্টি কত হবে? 19 ইন্টু এক্স। 20তম ইনিংসে গড় 4 বৃদ্ধি হয়েছে, তাহলে এক্স প্লাস 4 হয়েছে, সমষ্টি কত হবে? এক্স প্লাস 4 ইন্টু 20, তাহলে 20 গুণিতক এক্স প্লাস 4 মাইনাস 19তম ইনিংসের সমষ্টি কত? 19x। তো এই দুটোর পার্থক্য কত? 110। তো এখানে কত হচ্ছে? দেখো 20x থেকে 19x গেলে শুধু থাকে x, 4 20 80 ইকুয়াল টু 110। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 30। তাহলে এই x ইকুয়াল টু 30 আমরা কী পেলাম? আমরা x ধরেছিলাম 19তম ইনিংসের রান সংখ্যার গড়, তাহলে 19তম ইনিংসের রান সংখ্যার গড় কত? 30। তাহলে x ইকুয়াল টু 30 হলে x প্লাস 4 কত হবে? 34। এটা হচ্ছে তোমাদের বেসিক দেখিয়ে দিলাম, এটা হচ্ছে তোমাদের বেসিক দেখালাম। দেখো পরের অঙ্কটা, তো এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা দেখা মাত্র উত্তর কী বলবে? 42 প্লাস 5 হচ্ছে 47 উত্তর। কেন হচ্ছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো কী বলছে? 10টি সংখ্যার গড় হলো 42, প্রতিটি সংখ্যা 5 দ্বারা বৃদ্ধি করা হলে নতুন গড় কত হবে? 10টি সংখ্যার গড় বলছে 42, এবার প্রত্যেকটা সংখ্যা 10টি সংখ্যার প্রত্যেকটা সংখ্যাকে 5 দ্বারা বাড়ানো হলে নতুন গড় কত হবে? তো এই টাইপের অঙ্ক দেখা মাত্রই কী বলবে? যেটা গড় দেওয়া ছিল আর যে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে সেই দুটো যোগ করলে তোমাদের উত্তর চলে আসবে 47। কেন হয় দেখো, মনে করো 3টে সংখ্যা 1 2 আর 3, এদের গড় কত হবে? দেখো 3 আর 2 5 আর 1 6 মানে 2 হবে। এখন যদি আমি প্রত্যেকটি সংখ্যাকে 5 দ্বারা বাড়াই, তাহলে 1 প্লাস 5 মানে কত হচ্ছে? 6, 2 প্লাস 5 মানে কত হচ্ছে? 7, 3 প্লাস 5 মানে কত হচ্ছে? 8। এখন এইগুলো সব যোগ করো, 7 4 13 আর 8 21, 21কে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 7। তো প্রত্যেকটা সংখ্যাকে 5 দিয়ে বাড়ালে আমাদের গড় কত হচ্ছে? 7 হচ্ছে। 2 ছিল হচ্ছে 7, কত বেড়েছে? 5 বেড়েছে। তার মানে আমি সংখ্যাতে যদি আমি 5 অ্যাড করি n প্লাস 5, তাহলে আমাদের এভারেজে কী করতে হবে? এভারেজও সেম 5 অ্যাড করতে হবে, তাহলে এভারেজও কী হবে? 5 বেশি হবে। এখানে সংখ্যাতে আমি দেখো 5 অ্যাড করেছি, এখানে এভারেজও 2 থেকে 7 হচ্ছে মানে 5 বেড়েছে। তো সহজ ভাষায় আমি বলতে পারি এখানে যে 10টি সংখ্যার গড় হচ্ছে 42, প্রত্যেকটা সংখ্যার সাথে আমি 5 অ্যাড করছি, কত? নাম্বারের সাথে আমি 5 কত অ্যাড করছি? 5 অ্যাড করছি। তার মানে আমাদের এখানে এভারেজ যেটা দেওয়া আছে গড়, তার সাথে আমাদের কী করতে হবে? 5 যোগ করতে হবে। তার মানে কত হবে? গড় বেড়ে 47 হয়ে যাবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী দেখো সেম টাইপের একটা অঙ্ক রেখেছি। দেখো 10টি সংখ্যা মানে নাম্বার, তাদের এভারেজ কত দেওয়া আছে? তাদের এভারেজ দেওয়া আছে 23। এখন বলছে প্রত্যেকটা সংখ্যা 4 দ্বারা বৃদ্ধি, অর্থাৎ নাম্বারকে আমি 4 অ্যাড করছি, তাহলে আমাদের এভারেজে কত অ্যাড করতে হবে? 4। তাহলে নতুন এভারেজ কত হয়ে যাবে? 23 প্লাস 4 27। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে অঙ্ক কিন্তু করবে, কিন্তু এইভাবে স্মার্টলি যারা করতে পারবে সেকেন্ডে উত্তর বেরিয়ে আসবে, তারাই কিন্তু পরীক্ষায় সিলেকশনটা নিয়ে আসতে পারবে।
আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো কনসেপ্ট দিয়ে কিন্তু বুঝিয়েছি, শুধুমাত্র শর্ট ট্রিক্স কিন্তু করায়নি যে 23+4 যে 23+4 করে দাও তোমাদের উত্তর চলে আসবে, কেন হচ্ছে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে তোমরা দেখা মাত্রই করে আসতে পারবে। তো দেখো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, সেটা পরের ব্যাপার, কিন্তু আমি বলবো না যে তোমরা লাইক শেয়ার করো, তোমরা এখান থেকে শিখে যাও, এটা আমি চাই। দেখো পরের প্রশ্ন, এই যে ক্রমিক ছাড়, পরপর যে ছাড় দিচ্ছে, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে। বলছে 12% এবং 10%-এর দুটি ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড় কত হবে? তাহলে ক্রমিক ছাড়ের যে ফর্মুলা আছে, সাকসেসিভের ফর্মুলা, যেটা আমরা ইউজ করতাম না, A+B+AB/100, বাট ছাড়ের ক্ষেত্রে, ডিসকাউন্টের ক্ষেত্রে কী হবে, যখন পরপর তুমি দুবার ছাড় দেবে, A+B-AB/100, এটা হচ্ছে পরপর যখন তুমি ছাড় দিচ্ছ সেই সময়ের জন্য এটা হচ্ছে ফর্মুলা। এখন এই ফর্মুলাতে ফেলে দাও, তাহলে কি হচ্ছে 12 + 10 - 12 × 10/100। দেখো এখানে আমরা ডিজিটাল সাম ইউজ করতে পারি, যেটা অলরেডি তোমাদের শিখিয়েছি। এখানে 8 আর 1 যোগ করলে কত হয়, ডিজিট সাম 9। 2 আর 0 যোগ করলে ডিজিট সাম 2। 8 আর 1 9 বাদ দাও, থাকে কত এখানে 5। এখানে 8 আর 2 10, মানে 1 থাকছে ডিজিটাল সাম। এখানে ডিজিট সাম করে 2 আর 1 3। 1 আর 0 যোগ করলে কত হচ্ছে 1, মাইনাস এখানে দেখো 2 আর 1 3, 3 1 3, তাহলে 3 আর 3 কেটে গেলে থাকে কত 1। তাহলে যে অপশানে ডিজিট সাম আমরা 1 পাবো সেটাই আমাদের উত্তর। কোন অপশানে পেয়েছি দেখো, অপশান ডি। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পুরো ক্যালকুলেশন করা লাগে না, জাস্ট ডিজিট সাম ইউজ করলে কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তোমরা যদি এখানে চাও ক্যালকুলেশন করতে, এই 12 + 10 কত হয় 22, মাইনাস একটা শূন্য ক্যান্সেল হলো, 12কে 10 দিয়ে ভাগ করলে কত হয় 1.2, তার মানে 22 থেকে 1.2 গেলে তোমাদের হবে উত্তর 20.8%। পরপর দুটি ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড় কত, 20.8%। এইভাবে করতে পারো। পরবর্তী অঙ্ক কি বলছে দেখো, 10%, 20% এবং 30%-এর ধারাবাহিক ছাড়গুলি নিম্নলিখিত একক ছাড়ের সমান, কোনটির সমান হবে? তো এই টাইপের অঙ্ক যখন দেওয়া থাকবে তখন তোমরা দুটো নিয়ে ক্যালকুলেশন করতে পারো। কীভাবে দেখো, 10 + 20 - 10 × 20 হচ্ছে কত 100। তো 2 0 2 0 ক্যান্সেল হলো এখানে, তাহলে 10 আর 20 30, 30 থেকে এখানে 2 গেল, কত হচ্ছে 28। এখন হচ্ছে 28%, আর এখানে কত ছিল 30%, তাহলে 28 আর 30% নিয়ে ক্যালকুলেশন করো। 28 + 30 - 30 × 28 বাই হচ্ছে 100। 0 0 ক্যান্সেল হলো, 30 আর 28 করলে কত হয় 58, মাইনাস 3 20 60, 3 8 24, 84, মানে 8.4। তাহলে 58 থেকে 8.4 চলে গেলে কত হচ্ছে দেখো, মানে তোমাদের থাকছে 49.6%। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে বার করতে পারো। আর একটা হচ্ছে ফর্মুলা আছে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। কি ফর্মুলা দেখো, যখন এরকম 3টে ছাড় দেওয়া থাকবে তখন ফর্মুলা হচ্ছে A+B+C মাইনাস AB+BC+CA/100 গুণিতক প্লাস ABC/1 পিঠে 4টে শূন্য। এই ফর্মুলা ইউজ করতে পারো, ঠিক আছে? এই ফর্মুলায় ফেলে দিলে কিন্তু তোমাদের উত্তর বেরিয়ে আসবে, আর না হলে দুটো করে কিন্তু করতে পারো। বাট পরবর্তী অঙ্কটা দেখো কি বলছে, পরবর্তী অঙ্কটা যখন দিচ্ছে তখন কিন্তু ক্যালকুলেশনের সমস্যা চলে আসছে। 12%, 18% ও 25%-এর সমতুল্য ছাড় কত হবে? এখন যদি তুমি এইভাবে দুটো নিয়ে ক্যালকুলেশন করো, 12 + 18 - 12 × 18, তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশানটা কিন্তু কী হবে, কঠিন হয়ে যাবে। তুমি করতে পারবে 12 আর 18 কত 30, মাইনাস এখন এই 12 আর 18 তোমার সাইডে কিন্তু গুণ করতে হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে। গুণ করে 100 দিয়ে ভাগ করে মাইনাস করলে দশমিকে আসবে, আবার 25-এর সাথে করতে হবে, তার মানে আলটিমেটলি তোমার প্রচুর টাইম নষ্ট হবে। আলটিমেটলি কী হবে, প্রচুর টাইম নষ্ট হবে। তার মানে এখানে আমরা কি অ্যাপ্লাই করব, ডিজিটাল সাম অ্যাপ্লাই করব। কি করে অ্যাপ্লাই করব দেখো, সেই ফর্মুলা ইউজ করব আমরা। সমতুল্য ছাড় বের করব যখন 3টে পরপর 3বার ছাড় দেওয়া হচ্ছে। সেই ফর্মুলা কী ছিল, A+B+C মাইনাস AB+BC+CA বাই হচ্ছে কত 100 প্লাস ABC/। এখন দেখো এখানে এটাকে এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, তাহলে 2 আর 1 যোগ করলে এদের ডিজিট সাম কত 3, এদের ডিজিট সাম কত 9, এদের ডিজিট সাম কত 7। এখন দেখো যখন এইগুলো যোগ করবো তখন 9টা ক্যান্সেল হবে, তাহলে 3 + 9 + 7, তার মানে
9 ক্যান্সেল হলো, 7 আর 3 10, 10 মানে কত 1, 10 মানে কত 1 আর 0, তো তাই এই দুটো যোগ করলে 1 + 0 মানে কত হয় 1 হয়, মাইনাস দেখো AB তার মানে কত হচ্ছে, একটা জিনিস মনে রাখবে 9 আর 3 গুণ করলে আমরা আলটিমেটলি কী পাবো বলো তো, 9ই পাবো ডিজিট সাম। কেন, 3 9 27, 3 আর 9 গুণ করলে কত হচ্ছে 3 9 27, তো 7 আর 2 এর ডিজিট সাম কত হবে 9, তো এখানে লিখে দাও 9, সহজ ভাষায় লিখে দাও 9 গুণ যোগ B/C 7 9 63, তার মানে 9 পাবে, প্লাস 3 7 21 মানে 3 বাই নিচে 100, প্লাস ABC তার মানে দেখো যখন 9 থাকবে আর সেইগুলো দিয়ে গুণ করবে আলটিমেটলি কী পাবে বলো তো 9ই পাবে, তো এখানে থাকছে 9। এখন দেখো যখন যোগ করবে তখন 9গুলো ক্যান্সেল হবে, থাকে কত 3, এখানে আছে কত 9, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে দেখো 9 রেখে 10, 10 থেকে 3 মাইনাস করে কত হচ্ছে 7, তো ডিজিট সাম আমরা কত পেলাম 7 পেলাম। এখন এখানে আমাদের বের করতে হবে, দেখো 5 আর 3 8 আর 2 10, 18, 18 মানে কত হচ্ছে 9, 4 আর 2 6 হচ্ছে 12 17, 17 মানে কত হচ্ছে 8, 5 আর 2 7 হচ্ছে 11, 11 মানে কত হচ্ছে 2, 8 আর 16, 16 আর 4 20 আর 5 25, 25 মানে কত হচ্ছে 7, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ এই ডি অপশানের ডিজিট সাম কত 7, আর আমাদের এইগুলোকে ক্যালকুলেশন করে কত পেয়েছি ডিজিট সাম 7 পেয়েছি, তার মানে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এইভাবে ডিজিটাল সাম ইউজ করে আমরা অনেক বড় বড় ক্যালকুলেশন কিন্তু ইজিলি সলভ করতে পারি। তো এই ডিজিটাল সাম আমরা আর কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি, দেখো যখন কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো যখন তোমরা করবে তখন ক্যালকুলেশন কিন্তু অনেক বড় বড় ক্যালকুলেশন আসে, তো সেই সমস্ত বড় বড় ক্যালকুলেশন ইজিলি করতে গেলে তোমরা সেখানে সিআই অ্যাপ্লাই করতে পারবে। তোমরা পরিমিতিতে অ্যাপ্লাই করতে পারবে, মেনসুরেশনের অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে বড় বড় ক্যালকুলেশন দেখবে সেখানে কিন্তু তোমরা ডিজিটাল সাম ইউজ করলে দেখবে এক্সামিনার এমনভাবে কোশ্চেন সেট করে তোমাদের ডিজিটাল সাম অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস আজকের ক্লাসটি এই পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই।